আজকে আমরা এডওয়ার্ড অ্যালবার্টের লেখা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বইয়ের চ্যাপ্টার 1 দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে পড়ব। এডওয়ার্ড অ্যালবার্টের লেখা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বইটা যথেষ্ট বড় এবং সেখান থেকে সবকিছুই যে ইম্পর্টেন্ট পড়তে হবে তা নয়। এর আগের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট এজেস এবং তাদের টাইমলাইন সম্পর্কে বলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে ভালো করে বুঝে তারপরে এই ভিডিওটা দেখো, কারণ না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে কোন পিরিয়ডের কথা বা কোন টাইমের কথা আমি বলছি। এই ভিডিওতে বেশ কিছু সময় আমাদের ম্যাপস বা ফটো রেফার করতে হতে পারে, কিন্তু কপিরাইট ফ্রি এরকম কোনো ইমেজ ইন্টারনেটে ওই সমস্ত ম্যাপস এবং ওই সমস্ত পিকচার্সের অ্যাভেলেবল নেই। সো আই এম ভেরি সরি, আমি ভিডিওর মধ্যে ওইগুলো কোনোভাবেই ইনক্লুড করতে পারবো না। রাদার আমি ডেসক্রিপশন বক্সে সেই ছবিগুলোর লিঙ্ক দিয়ে দেব। চলো এবার শুরু করি ওল্ড ইংলিশ পিরিয়ড চ্যাপ্টার 1। এখানে বেশ কিছু পোর্শন আছে যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা হবে বুঝতে, এবং এই পোর্শনসগুলোই মেনলি পুরো এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট। বাদবাকি জায়গায় একটু এক্সপ্লেনেটরি নোটস আছে, কিন্তু সবগুলো আমাদের তো প্রয়োজন হবে না, তাই যেটুকুনি অংশ আমাদের প্রয়োজন আমরা সেইটুকুই পড়ব, কারণ সেমিস্টার সিস্টেমে আমাদের সময় অনেক কম এবং তার মধ্যেই আমাদের হিউজ পরিমাণের সিলেবাস কমপ্লিট করতে হয়। তো তাই জন্য বেশ কিছু পোর্শনস আমরা শর্ট করে নিয়ে পড়ব। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো, এই যে পোর্শনটা আমি হাইলাইট করেছি এটা পড়লে তোমরা বুঝতে পারবে যে ওল্ড ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যে সমস্ত ম্যানুস্ক্রিপ্টস পাওয়া গেছে বা যে সমস্ত রেফারেন্স ওয়ার্কস বা যে সমস্ত রাইটিংসের পোর্শনস বা এক্সট্র্যাক্ট পাওয়া গেছে সেই সবগুলো কিন্তু কোনো স্পেসিফিক অথরের নয়। বেশ কিছু ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো স্পেসিফিক অথরে তারা সাইন্ড করে রুনিক লেটার্সে লিখে গেছেন, কিন্তু বাদবাকি যেগুলি পাওয়া গেছে সেগুলো একেবারেই আনঅথরাইজড, সেটা পার্টিকুলার কোনো অথর এই হিসেবে অ্যাট্রিবিউট করা যায়নি। এবং বেশ কিছু ম্যানুস্ক্রিপ্টস এরকম পাওয়া গেছে যাদের রাইটার্সরা স্টিল আননোন, এবং কন্টেম্পোরারি রাইটিং এবং তাদের রেফারেন্স এবং মানুষের থেকে যতটুকুনি জানা গেছে সেই সময়কার কথা তার উপর ভিত্তি করে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা মোটামুটি টাইমলাইন আন্দাজ করা যায়, যেটা 650 থেকে 1066 এডি, যেটাও অ্যাপ্রক্সিমেট একটা টাইমলাইন, সেটা এক্স্যাক্ট নয়। এবং এখানে যেরকম বলেই দিয়েছে বইতে, it is important from the outset to remember that the extant remains of Old English literature have come down to us in late copies, some of which were made 300 years after the composition of the poems themselves. তাহলে ভাবো 300 years পরে সে ম্যানুস্ক্রিপ্টসটা লেখা হয়েছে, যে যার আগে হয়তো ওই পোয়েমসটা অলরেডি কম্পোজ করা হয়ে গেছিল। Old English literature has a richness which amazes the reader who overcomes the initial difficulty of language. আজকালকার দিনে আমরা যে পোয়েট্রি বা প্রোজ পড়ি সেটার একটা নির্দিষ্ট গঠন আছে, বাট তখনকার সময় যখন লেখার ধরন বা যে লেখার ভাষা সম্পূর্ণভাবে একটা অ্যাব্রাপ্ট বিগিনিং এবং তার কোনো স্ট্রাকচার নেই, তার কোনো গতে বাঁধা নিয়ম নেই, সেখানে স্বাভাবিকভাবেই কোনো একটা লিটারেচার যখন ক্রিয়েট হবে সেটারও কোনো রকম নির্দিষ্ট ধাঁচে গড়ে ওঠা সম্ভব হবে না। এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। পিরিয়ডটা নিয়ারলি আমরা 5th সেঞ্চুরি থেকে শুরু হয় বলে ধরে নিই, বাট এটার কনক্লুশনটা কিন্তু কখন হয়েছিল সেটা কিন্তু এক্স্যাক্ট নয়। নর্মান কনকোয়েস্ট যেটা হয়েছিল 1066 এডিতে, সেটার সঙ্গে সঙ্গে ওল্ড ইংলিশ পিরিয়ডের সমাপ্তি ঘটে বলে ধরে নেওয়া হয়। এবার নর্মানসের কথা বলতে আমাকে একটুখানি ডেসক্রাইব করতে হবে যে ইংল্যান্ডে, যেটা আমরা এখনকার দিনে ইংল্যান্ড বলে বুঝি বলা ভালো, নর্মান কনকোয়েস্ট হয় 1066 এডিতে। তার আগে রোমান্সরা ছিল, তারপরে আসে অ্যাংলো স্যাক্সনস এবং জুটসদের মিলিত একটা ট্রাইব যার নাম অ্যাংলো স্যাক্সন ট্রাইব। তারা রুল করে
এবং তাদের অনেক ইনফ্লুয়েন্স রয়ে যায়, এবং তারপর নরমানসরা এসে আক্রমণ করে, যেটাকে আমরা নরমান কনকোয়েস্ট বলি, সেটা 1066 AD। এটাকে সম্ভবত এর এন্ড হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু প্রোজ রাইটিং যেহেতু তারপরেও কন্টিনিউ হয়েছিল, তাই জন্য এটা ধরে নেওয়া হয় 1150 AD অবধিও এই এজটা চলেছে। The departure of the Romans in 410 left the British population open to the inroads of the invaders from the north. According to British traditions, the English from the continent came first as mercenaries to help in the defense against the Picts and Scots. Picts and Scots এরাও কিন্তু একটা জাতি। আমি এখানে বলবো তোমাদের ভিডিওটা স্টপ করে একটুখানি ডেসক্রিপশনে যে লিংক দিয়েছি আমি ম্যাপের, সেই ম্যাপটা রেফার করে এসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ঠিক ইংল্যান্ডের ওপর দিকেই থাকে স্কটল্যান্ড, সেখান থেকেই স্কটস, পিক্টস এরকম বেশ কিছু ট্রাইব আসে। পিক্টস অ্যান্ড স্কটসরা মেনলি ডিফেন্স করার জন্যই এই কন্টিনেন্টে আসে, কিন্তু তারপরে তারা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে ফেলে। আশা করি তোমরা ম্যাপটা দেখে বুঝতে পেরেছো। তারপর থেকে কন্টিনিউ করছি। Then followed the Christianization of the pagan English tribes, beginning in Northumbria with the work of Irish missionaries, though the influence from Rome begins in Kent. In succession followed the inroads of the Danes in the 9th century, the rise of the Wessex among the early English kingdoms with the important contribution of Alfred the Great, the establishment of the Danelaw in England with the permanent settlement of Danes in the country, the accession of a Danish king in 1017, the Norman influence of the English court which began before the conquest in 1066 AD. So, পিক্টস অ্যান্ড স্কটসরা তারপর যখন সম্পূর্ণভাবে নিজেদের বসতি স্থাপন করে নিল, তারপরে খ্রিস্টানাইজেশন শুরু হলো, কারণ খ্রিশ্চানিটি একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে, এবং পরবর্তীকালে যারা ইনভেডার্সরা এসছে তারা তাদের কালচারের ইনফ্লুয়েন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর রেখে গেছে, যার ফলেই কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ডের থেকে তার লেটার এজেসগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে এখনকার দিনের মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গঠন হয়েছে। যে কোনো ভাষার ক্ষেত্রেই সব ধরনের ইনফ্লুয়েন্সগুলো কিন্তু কাজ করে এবং তারপরেই একটা ভাষা সমৃদ্ধ হয়ে ওঠে। কেন্ট একটি প্রদেশ, সেই প্রদেশে আবার রোমান যারা খ্রিস্টানস আছেন তাদের ইনফ্লুয়েন্সটা এসে পড়ে। তারপরে ড্যানিশ কিংসরা যখন এই জায়গায় সাকসেস পেল, তখন তাদের অবভিয়াসলি ড্যান্স লগুলো চালু হলো, কারণ ড্যানিশ কিংসরা তাদের নিজস্ব ল এখানে ইমপ্লাই করে। ড্যান্স ল ইমপ্লিমেন্ট হওয়ার ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু ডিটোরিয়েশন ঘটে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন আর খুব বেশি চর্চা করা হতো না। The rise of Wessex among the early English kingdoms with the important contribution of Alfred the Great, the country, the accession of the Danish king in 1017, the Norman influence on the English court which began before the conquest in 1066 AD. এবার আমরা এই পিরিয়ডের বেশ কিছু লিটারারি ফিচার্স জানব। ফার্স্টই হচ্ছে পেগান অরিজিনস। Many of the poems of the period appear to have in them features which are associated with the pagan past, in particular the Widsith and Beowulf. এই দুটি ওয়ার্কস ভীষণ মনে রাখবে। ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু মেনলি এই দুটো ওয়ার্কের মাধ্যমেই ডিনোট করা যায়। The earliest poems of themes have their origin in the continental home of English peoples, where themes were the common property of the gleemen or scopes who sang them at the feasts and nobles. যখন নোবেলসদের ফেস্ট হতো বা বড় কোনো গ্র্যান্ডার পার্টি হতো, তখন কিন্তু এই ধরনের পোয়েমসগুলো সং হিসেবে গাওয়া হতো। অ্যানোনিমাস অরিজিন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ক্ষেত্রে কেটম্যানের নাম এবং সিনেউলফের নাম যতটা আসে, অন্যান্য অথার্সদের নাম কিন্তু অতটা বেশি মানুষ জানে না। প্রোজ রাইটিং এর ক্ষেত্রে অ্যালফ্রেডের নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। Cinewulf is known because of the fact that he signed his poems in runic letters at the end of 4 poems. Next হচ্ছে imitative quality. Much of the prose and some of the poetry is translated or adapted from the Latin.
বেশ কিছু পোয়েমসগুলো এবং প্রোজ রাইটিংসগুলো কিন্তু বা ল্যাটিনের লেখা যে সমস্ত সাহিত্যগুলো সেখান থেকে কিন্তু ইনভাইট করে নেওয়া হয়েছে। মেইনলি এক্ষেত্রে বাইবেলের যে সমস্ত বুকস সেগুলো ট্রান্সলেশনে বেশি দেখতে পাওয়া যায়। তাদের ইন্ডিভিজুয়ালিটি, তাদের লিটারারি ডিভাইস এবং তাদের অ্যাট্রিবিউটসের জন্য সেগুলো কিন্তু কমপ্লিটলি তাদের নিজস্ব যে স্টাইল ল্যাটিনে ছিল তার থেকে ভেরি মাচ ডিফারেন্ট হয়ে যায় যখন সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। বেশ কিছু রাইটিংস এমন আছে যেগুলো কিন্তু অরিজিনাল থেকে খুবই আলাদা। তাদের লিটারারি ডিভাইসেসগুলো যেমন অ্যালিটারেশনস এবং রিপিটেশনস এইগুলোর জন্য এবং নিজেদের পার্সোনাল অ্যাট্রিবিউটসের জন্য, নিজেদের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করার জন্য কিন্তু এই ট্রান্সলেশন ওয়ার্কসগুলো একেবারেই তাদের অরিজিনাল পোয়েমসগুলো বা তাদের প্রোজগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। 4 ধরনের ম্যানুস্ক্রিপ্টস পাওয়া যায়। এক হচ্ছে দ্য বিওভুলফ ম্যানুস্ক্রিপ্টস containing Beowulf and Judith. The Junius manuscripts, it belonged to Junius, librarian to Lord Arundel, and was first printed by him in 1655 ED. It contains the so-called Cadmonian poems. Cadmonian poems গুলোর বেশ কিছু ফিচার্স আছে যেটা আমরা in the later part of the video জানবো। The Exeter book, known to have been donated to the cathedral by Bishop Leofric, containing 2 of the signed poems of Cynewulf, and the Vercelli book, containing also 2 of the signed poems of Cynewulf, including Elene and Andreas and the Dream of the Rood. Dream of the Rood, one of the famous works of Cynewulf. এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবার আমরা জানবো যে ল্যাঙ্গুয়েজটা কিরকম ছিল। Language is very different from that of today. Its vocabulary is for the most part native. There has been some borrowings from Latin. Grammar shows declinable nouns, pronouns, adjectives, and more elaborate verbal system than that of today. There were 4 main dialects: Northumbrian, which was the first to produce a literature; Mercian, the language of the Midlands; Kentish, the language of the southeast spoken in an area larger than that of the modern country of Kent; the West Saxon, the language of Alfred, which due to the political supremacy of Wessex became standard and in which almost all the extant texts are preserved. সো এখানে আমাদের মেইন মনে রাখার বিষয় হচ্ছে এর ভোকাবুলারিটা মোস্টলি ছিল নেটিভ টাইপের এবং ল্যাটিনস থেকেও এখানে অনেক বরোয়িংস আছে। গ্রামারে আমরা ডিক্লাইনেবল নাউন্স পাই, প্রোনাউন্স পাই, অ্যাডজেক্টিভস পাই এবং ইলাবোরেট একটা ভার্বাল সিস্টেম পাই, যেটা এখনকার এজের ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়। নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস যেটা আমরা এখনকার ডেতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করি সেটা কিন্তু ফ্র্যাগমেন্টেড ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেটা কিন্তু মেইনলি নেটিভ ইনফ্লুয়েন্স ছিল। এখানে 4টে মেন ডায়ালেক্ট আছে যেটা আমাদের মনে রাখতে হবে: নর্থম্ব্রিয়ান, মার্সিয়ান, কেন্টিশ অ্যান্ড দ্য ওয়েস্ট স্যাক্সন। এবং এটা কোথাকার সেইগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট ভিডিওতে আমরা ওল্ড ইংলিশ পোয়েট্রি সম্পর্কে আলোচনা করব। প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইউর ডাউটস।